হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আজকে শুরু করছি দ্বিতীয় পার্ট, যেটা এই ভিডিওতে সম্পূর্ণ হবে বেসিক আইডিয়া টোটাল। আগের ডেটে একদম কিছু কিছু করে আইডিয়া দিয়েছিলাম, আজকে টোটাল বেসিক আইডিয়াটা কভার হবে এই ভিডিওতে। সেকেন্ড ভিডিও দেখো। প্রথমে আগের ডেটে কি করেছিলাম দেখো, মৌলের ধারণা দিয়েছিলাম। ওই যে একটা চার্ট ছিল টোটাল হাইড্রোজেন থেকে একদম জিঙ্ক পর্যন্ত, আর দুটো এক্সট্রা মৌল দিয়েছিলাম। সেটা ভালো করে মুখস্থ করবে, একদম পারমাণবিক ওজন সহ পরমাণু ক্রমাঙ্ক সবগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, 2 নম্বর দেখো, অণু পরমাণুর ধারণা। আগের ডেটে বলেছিলাম অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, কিভাবে অণু পরমাণু থাকে, কিভাবে মৌলের মধ্যে মৌলকে কিভাবে অণু পরমাণুর সঙ্গে তুলনা করা হয়, সবকিছু আগের ডেটে ডিসকাস করেছিলাম। এরপরে দেখো যোজ্যতা আগের ডেটে বলেছিলাম। যোজ্যতা এখানে সব মৌল আছে, মূলক আছে, আগের ডেটে সব চার্ট করে বুঝিয়ে দিলাম, সেগুলো মনে রাখবে, ভালো করে খাতে তুলে রাখবে। সংকেত দেখো, আগের ডেটে সব যোজ্যতা থেকে কিভাবে সংকেত নির্ণয় করা হয় সেটা আগের ডেটে বলেছিলাম, সেটাও দেখে রাখবে। আয়নে ভাঙন, কিভাবে আগে ডেটে আয়নে ভেঙেছিলাম, যে কোনো একটা যৌগ দেওয়া থাকলে তাকে কিভাবে আয়নে ভাঙতে হয় সেটা আগে ডেটে বলেছিলাম। আচ্ছা, এরপরে নেক্সট টপিক আজকে শুরু হবে পার্ট 2। নেক্সট টপিক হচ্ছে, তাহলে 4টা করিয়েছি, 5টা করিয়েছি। নেক্সট টপিক হচ্ছে সমতা বিধান থেকে টোটাল এগুলো আজকে হবে। প্রথমে সমতা বিধান করাবো, তারপর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়াসের ধারণা, তারপর ক্যাটায়ন আনায়নে ভাঙন, ইউনিট, কিভাবে একক নির্ণয় করা হয় যে কোনো যৌগের, কিভাবে যে কোনো যৌগের যে কোনো ধরো পরিমাপে কিভাবে একক নির্ণয় করা হয়, সাংকেতিক চিহ্ন। আর এদিকে এই যে 3টে আছে, এটা দিয়েছিলাম আগের ডেটে। এটা কি কি করেছো জানি না, আমি এখানে করে দিচ্ছি দেখো। প্রথমে আছে পটাশিয়াম ক্লোরেট। তাহলে পটাশিয়াম আছে, ক্লোরেট মানে কি, ক্লোরাইড ClO3 ক্লোরাইডের সংকেত হয়। তাহলে একদিকে কে লিখলাম পটাশিয়ামের চিহ্ন, ক্লোরাইড হচ্ছে তার সংকেত ClO3। পটাশিয়ামের নিচে তার যোজ্যতা বসাবো 1, ক্লোরাইডের নিচে যোজ্যতা 1, দেখে নেবে আগের ডেটে। আচ্ছা, 1 থেকে 1টা কোথায় আসবে, পটাশিয়ামের নিচে আসবে, এই 1টা যাবে ক্লোরাইডের নিচে, তাহলে ফরমেশন কি হবে, KClO3। এরপর অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম একদিকে লিখবো আর একদিকে সালফেট। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, সালফেটের যোজ্যতা 2, তাহলে এই 2টা আসবে অ্যালুমিনিয়ামের নিচে, 3টা আসবে সালফেটের নিচে। ফরমেশন কি হবে, Al2SO4 এর হোল 3। এরপরে পটাশিয়াম ডাইক্রোমেট, একদিকে কে আরেকদিকে Cr2O7, যেটা ডাইক্রোমেটের সংকেত। তাহলে একদিকে পটাশিয়াম একটা ডাইক্রোমেট, পটাশিয়ামের নিচে তার যোজ্যতা 1, ডাইক্রোমেটের যোজ্যতা 2, 2টা এখানে আসবে, 1টা এখানে যাবে, ফরমেশন হবে K2Cr2O7। হয়ে গেল কমপ্লিট। তাহলে আগের ডেটেরগুলো করে দিলাম। এরপরে দেখো যেটা আসছি, সমতা বিধান। দেখো এবার আছে সমতা বিধান। সমতা বিধান কাকে বলা হবে বা কিভাবে করা হবে? সমতা বিধান যে কোনো একটা ইকুয়েশন বা সমীকরণের করা হয়। সমীকরণের দুদিকে পরমাণু সংখ্যাকে সমান করা হয়, যাতে করে তাদের দুদিকের ভর সমান হয়। আমরা দাঁড়িপাল্লা একদিকে বাটখারা চাপাই, আরেকদিকে কি চাপাই, যে কোনো পদার্থ চাপাই, তাহলে এই দুটোর সঙ্গে যদি সমান হয় তখন বলবো সমতা বিধান হচ্ছে দাঁড়িপাল্লার। একইভাবে এখানে দেখো, ধরো এ থেকে বি, এই একটা বিক্রিয়া চলছে, তাহলে এ কে কি বলা হবে, বিক্রিয়ক। এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। যদি এখানে বিক্রিয়কের যে মাস, বিক্রিয়কের যে ভর, সেটা যদি বিক্রিয়াজাত পদার্থের ভরের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তবেই আমরা বলবো সমীকরণটা সমতা বিধান হয়েছে। তাহলে বিক্রিয়ক ভর, বিক্রিয়কের যে ভর রয়েছে সেটা বিক্রিয়াজাত পদার্থের ভরের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, তবে গিয়ে বলবো সমতা বিধান হয়েছে। অর্থাৎ এর মানে কি, যে বিক্রিয়কে যে সমস্ত পরমাণুগুলো ছিল তাদের টোটাল ভর যোগ করলে বিক্রিয়াজাত পদার্থে যে সমস্ত পরমাণু আছে তাদের টোটাল ভরের সঙ্গে দুটো কি হবে, সমান হবে। ভর সমান করলে সমীকরণের সমতা বিধান হয়। অর্থাৎ একদিকে একই পরমাণুগুলো আরেকদিকে একই পরমাণুগুলো যদি সমান থাকে, তবে গিয়ে বলবো যে কোনো সমীকরণের সমতা বিধান কমপ্লিট হয়েছে। এবারে দেখো পরপর উদাহরণ নিচ্ছি একটা একটা করে। প্রথমে আছে H2+O2, তার থেকে হচ্ছে জল। এখানে দেখো হাইড্রোজেন দুটো আছে, দুটো পরমাণু হাইড্রোজেনের, তার মানে হাইড্রোজেন দুটো আছে এখানে, অক্সিজেন পরমাণু দুটো আছে। আর এই দিকে লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন পরমাণু দুটো আছে, এখানেও হাইড্রোজেন দুটো, তাহলে হাইড্রোজেন মিলে গেছে। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো এখানে একটা আছে আর এখানে দুটো আছে, তাহলে এইখানে 2 দিয়ে গুণ করে দিলাম। সব সময় মনে রাখবে সমতা বিধান সামনে যে কোনো সংখ্যাকে গুণ করে অথবা ভাগ করে করা হয়,
কিন্তু পেছনে বা মাঝখানে কোনো সংখ্যাকে গুণ যোগ বিয়োগ কিছু করা যাবে না। সবসময় সামনে সংখ্যাকে বসাতে হবে, তাকে সবসময় গুণ করে সমতা বিধান করতে হবে। এখানে দেখো হাইড্রোজেনের দুটো আছে, এখানে হাইড্রোজেন হয়ে গেল কটা, 2 দুগুণে 4টা। এই যে নিচের 2 আর সামনের 2 সবসময় গুণ সম্পর্কে থাকে। তাহলে যদি বলি 2H2, এই নিচের 2 সামনের 2 মিলে হচ্ছে 4টা হাইড্রোজেন পরমাণু। সবসময় নিচের 2 সামনের 2 গুণ সম্পর্কে থাকবে। আর এই 2টা টোটালটার সঙ্গে গুণে আছে, শুধুমাত্র হাইড্রোজেনের সঙ্গে গুণে নেই, কারণ এইটা একটা টোটালটা একটা যৌগ, তার সামনে 2 বসানো হয়েছে, এই জন্য 2টা টোটালটার সঙ্গে গুণে থাকবে। তাহলে 4টা হাইড্রোজেন পরমাণু রয়েছে আর অক্সিজেন 2টো রয়েছে, তাহলে এখানে 2 বসিয়ে দাও। দেখো 2 দুগুণে 4টা, এখানে 4টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, এখানে 2টো অক্সিজেন, যেহেতু টোটালটার সঙ্গে 2 গুণ আছে, 2টো অক্সিজেন, এখানে 2টো অক্সিজেন, হয়ে গেল ব্যালেন্স। আচ্ছা, C+O2, তার থেকে হচ্ছে CO2। এখানে দেখো এদিকে কার্বন একটা আছে, এদিকেও কার্বন একটা, আর এদিকে অক্সিজেন 2টো আছে, এদিকে অক্সিজেন 2টো, তাহলে কোথাও কোনো বসানোর প্রয়োজন নেই, একদম টোটাল ব্যালেন্সড করে দেওয়া আছে সমীকরণটাকে। এখানে দেখো কি ব্যাপারটা ঘটছে। আচ্ছা, এখানে তাহলে এই জায়গাতে দেখা যাচ্ছে দুদিকের ভর সমান। দেখো এখানে যা ভর হবে, কার্বনের একটা পরমাণুর ভর, অক্সিজেন 2টো পরমাণুর ভর, এখানেও কার্বনের একটা পরমাণুর, অক্সিজেন 2টো পরমাণু, তাহলে দুদিকে ভর সমান হয়েছে, তার মানে সমীকরণটা ব্যালেন্স আছে। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ নেওয়া আছে, দেখো Al প্লাস NaOH, অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় যদি জল যোগ করা হয়, প্লাস জল, তাহলে কি হবে, সোডিয়াম অ্যালুমিনিয়াম তৈরি হয়, NaAlO2 প্লাস কি হবে, হাইড্রোজেন তৈরি হবে। তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জলের বিক্রিয়ায় সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন তৈরি হয়। এবারে কি রকম হচ্ছে দেখো, এখানে 2টো হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন, এখানে 2টো একটা 3টা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনেই প্রথমে সমস্যা চলে আসছে। তাহলে হাইড্রোজেনে যেহেতু সমস্যা চলে আসছে, এখানে 2 দিয়ে দাও, 4টা করে দাও, এখানে 2 দিয়ে দাও, তাহলে 2টো হাইড্রোজেন, এখানে এই 2টা টোটালটার সঙ্গে গুণ আছে, তাহলে 2টো হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, 4টা হয়ে যাচ্ছে, এখানে এই 2টা এর নিচের সঙ্গে গুণ হবে, 2 দুগুণে 4টা হাইড্রোজেন হয়ে গেল। এবারে সোডিয়ামে চলো, এদিকে একটা সোডিয়াম আছে, এদিকে 2টো সোডিয়াম হয়ে গেছে, তাহলে এখানে আবার 2 গুণ করবে, তাহলে এখানেও 2টো সোডিয়াম হয়ে গেল, এই 2টা টোটালটার সঙ্গে গুণ আছে, এই টোটালটার সঙ্গে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামে চলো, এখানে 2টো অ্যালুমিনিয়াম হয়ে যাচ্ছে, এখানে আবার 2 গুণ করবে, তাহলে এখানে আছে অক্সিজেন 2টো, এখানে কিন্তু অক্সিজেন 2 1 3 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি করবে, আচ্ছা এখানে অক্সিজেন 2, এই সামনে 2 ছিল, 2 দুগুণে 4, 4টা অক্সিজেন হয়ে যাচ্ছে, আর এখানে দেখো 2টো অক্সিজেন, এখানে তাহলে 2 গুণ করে দাও, তাহলে 2 দুগুণে 4টা অক্সিজেন হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটাতে যদি 2 গুণ করি তাহলে চলে আসছে সমীকরণে ব্যালেন্সড বা সমতা বিধান চলে আসছে। প্রত্যেকটাতে কি গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। এবারে এখানে হাইড্রোজেনটাকে দেখো কি হচ্ছে, হাইড্রোজেনের চেঞ্জ আসছে, 2টো হাইড্রোজেন হয়ে গেল, এখানে 4টা হাইড্রোজেন, তাহলে 4 2 6টা, এখানে 2 হবে না, এখানে 3 করে দেবো। পর স্টেপ বাই স্টেপ করে দেখতে হবে কোথায় গিয়ে একদম অ্যাকচুয়াল রেজাল্ট আসছে, তবেই গিয়ে বলবো সমতা বিধান হয়েছে, নাহলে কিন্তু মাঝখানে খাপছাড়া করে দিলে হবে। প্রথমে একদম টোটাল অ্যাকচুয়াল রেজাল্ট কোথায় আসছে সেখানে দেখতে হবে। তাহলে এখানে 2টো অ্যালুমিনিয়াম, এখানেও 2টো অ্যালুমিনিয়াম, এখানে 2টো সোডিয়াম, এখানেও 2টো সোডিয়াম, এখানে 2টো অক্সিজেন, এখানে দেখো এই 2 2 4টা, 4 2 এই 2, এই 2 4টা অক্সিজেন, এখানে 2 2 4টা অক্সিজেন। আচ্ছা, এখানে দেখো 2 দুগুণে 4, 4 2 6টা হাইড্রোজেন, এখানে 3 দুগুণে 6টা হাইড্রোজেন, তাহলে টোটাল ব্যালেন্স হয়ে গেছে সমীকরণ। এইভাবে দুদিকের পরমাণু সংখ্যাকে সমান করাকে বলা হচ্ছে সমতা বিধান। এবারে দেখো দুটো উদাহরণ দেওয়া আছে তোমাদের, এই দুটোকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করবে, পরের ডেটে যদি না পারো আমি করে দেবো, পরের ডেটে করে দেবো, এখন ব্যালেন্সটা মোটামুটি খাতায় তুলে রাখো, এটা ব্যালেন্স করে রাখবে। আচ্ছা, এর পরের পয়েন্ট কি ছিল, সমতা বিধানের পরে কি ছিল, যে কোনো যৌগের বা যে কোনো যৌগ কিভাবে অণু পরমাণু আয়ন কিভাবে গঠিত হচ্ছে, অণু পরমাণু থেকে, সেটা অণু পরমাণু বলেছিলাম, আয়নটা বলা হয়নি, তাহলে কিভাবে আয়ন গঠিত হচ্ছে, আর কি হবে, যে কিভাবে নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, সেগুলো পরপর এবার আসবে। এবারে দেখো পরমাণু কিভাবে যে কোনো একটা যৌগের মধ্যে বা অণুর মধ্যে কিভাবে পরমাণুটা অবস্থান করছে, বা পরমাণুর মধ্যে কিভাবে নিউক্লিয়াস রয়েছে, প্রোটন রয়েছে, ইলেকট্রন রয়েছে, সেটা পরপর ব্যাখ্যা করা হবে। প্রথমে দেখো পরমাণু বলতে কি, তার মধ্যে কি কি থাকবে, ইলেকট্রন থাকবে, প্রোটন থাকবে, নিউট্রন থাকবে। এই যে মাঝে এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, আর পাশে যে এর চারদিকে যেগুলো ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাকে বলা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে।
এগুলো ইলেকট্রনের কক্ষপথ, এই যে গোল বৃত্ত আকারে আঁকা হয়েছে এটা ইলেকট্রনের কক্ষপথ, আর এইটা হচ্ছে নিউক্লিয়াস। ইলেকট্রনের চার্জ সবসময় কি হবে? নেগেটিভ। আর নিউক্লিয়াসের চার্জ কি হবে? নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? প্রোটন আছে এবং নিউট্রন আছে। নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন আর নিউট্রন। এই প্রোটন নিউট্রনের যোগফলে তৈরি হয়েছে নিউক্লিয়াস। প্রোটনের চার্জ কি হয়? পজিটিভ। আর নিউট্রনের চার্জ কি হবে? নিস্তড়িত। নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে দুটোকে যদি যোগ করা হয় আলটিমেট চার্জ কি পাওয়া যাচ্ছে? পজিটিভ। তবে নিউক্লিয়াসের চার্জ কি হবে? আলটিমেট পজিটিভ হবে। তাহলে নিউক্লিয়াসের চার্জ পাবো পজিটিভ, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ হবে নেগেটিভ। এবারে ইলেকট্রন প্রোটনকে আমরা, প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে বলবো নিউক্লিয়াস, আর বাইরের কক্ষে বাইরে যেটা থাকে তাকে ঘুরতে থাকে তাকে বলবো ইলেকট্রন। এবারে এখান থেকে কিভাবে আস্তে আস্তে আয়নে আসছে দেখো। আয়ন কাকে বলা হবে? ধর একটা পরমাণু ধরা হলো সোডিয়াম। পরমাণুর মধ্যে সবসময় পজিটিভ নেগেটিভ চার্জ একই থাকে, এই জন্য সেটা পরমাণু আকারে থাকে। এর মাথায় কোনো চার্জ নেই, মানে এটা একদম ফিক্সড প্রসম অবস্থায় রয়েছে, মানে কোনো চার্জ নেই। দেখো সোডিয়াম হচ্ছে পরমাণু, সেটা প্রসম অবস্থায় থাকবে। প্রসম অবস্থায় থাকা মানে এর মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ সমান থাকবে, যাতে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে প্রশমিত করে। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? আগের ডেটে ছকটা মুখস্থ করেছো, কত বলা? 11। তাহলে এখানে সবসময় মনে রাখবে পরমাণু ক্রমাঙ্ক যেটাই সেটাই তার প্রোটন সংখ্যা। তাহলে 11টা প্রোটন রয়েছে। সোডিয়ামে কতগুলি প্রোটন রয়েছে? প্রোটন রয়েছে 11টা। সোডিয়ামের মধ্যে পরমাণু যেহেতু, প্রোটন যতগুলো থাকবে, যে কোনো পরমাণুর মধ্যে প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রন ঠিক সমসংখ্যক থাকবে। তাহলে একটা পরমাণু, তার মধ্যে প্রোটন যতগুলো থাকবে ইলেকট্রন ঠিক সমসংখ্যক থাকবে। এবার দেখো, তাহলে সোডিয়ামে 11টা প্রোটন রয়েছে, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক 11, আর পরমাণু ক্রমাঙ্ক যা প্রোটন সংখ্যা একই। পরমাণু ক্রমাঙ্ক 11 মানে প্রোটন সংখ্যা 11। এবার ইলেকট্রন সংখ্যা কত হবে? যেহেতু পরমাণু, ইলেকট্রন সংখ্যা 11 হবে। বুঝে গেল? এবারে 11টা প্রোটন মানে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ 11টা, আর ইলেকট্রন 11টা মানে নেগেটিভ চার্জ 11টা। এবারে 11টা পজিটিভকে 11টা নেগেটিভের সঙ্গে যোগ করো, কত হবে? আলটিমেট 0 চার্জ চলে আসবে। এই জন্য সোডিয়ামের মাথায় কোনো চার্জ নেই, সোডিয়াম প্রসম। বুঝে গেল? এবারে কখন সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হচ্ছে? বলেছিলাম ধাতু সবসময় ক্যাটায়ন ফরমেশন করে, এনে কখনো মাইনাস হবে না। সোডিয়াম থেকে সবসময় সোডিয়াম প্লাস হবে, ধাতু সবসময় ক্যাটায়ন ফরমেশন করে। তাহলে সোডিয়াম থেকে কিভাবে সোডিয়াম প্লাস হচ্ছে সেটা দেখতে হবে। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস কিভাবে হচ্ছে? দেখো সোডিয়াম থেকে কিভাবে সোডিয়াম প্লাস হচ্ছে। সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিল, সোডিয়াম প্লাস। এবারে এখান থেকে দেখতে হবে সোডিয়াম যেহেতু ইলেকট্রন বর্জন করছে, কতগুলো ইলেকট্রন ছিল, কতগুলো প্রোটন ছিল সোডিয়ামের মধ্যে? তাহলে 11টা প্রোটন ছিল, আর 11টা ইলেকট্রন ছিল, 11টা পজিটিভ চার্জ ছিল, 11টা নেগেটিভ চার্জ ছিল। যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিছে, সোডিয়ামের 11টা ইলেকট্রন থেকে 11টা নেগেটিভ চার্জ থেকে 10টা নেগেটিভ চার্জ হয়ে গেছে। কিন্তু প্রোটন সেম সংখ্যক থাকবে, 11টা পজিটিভ চার্জ রয়েছে। তাহলে এর থেকে বিয়োগ করো, কতগুলো পজিটিভ চার্জ এক্সট্রা হচ্ছে? একটা পজিটিভ চার্জ এক্সট্রা পাওয়া যাচ্ছে, এই জন্য সোডিয়ামের মাথায় প্লাস হয়েছে। যেহেতু সোডিয়ামের মাথায় প্লাস হয়েছে, তাহলে আমরা কি বলবো? সোডিয়ামে একটা প্রোটন বেশি রয়েছে, কার তুলনায়? ইলেকট্রনের তুলনায়, এই জন্য সোডিয়াম প্লাস হয়েছে। আর একেই বলা হবে কি? ক্যাটায়ন। বোঝা গেছে? একেই বলা হচ্ছে ক্যাটায়ন। যখন সোডিয়াম অমনি প্রসম অবস্থায় ছিল, তার থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, সোডিয়াম পজিটিভ চার্জ হলো, কারণ 11টা প্রোটন আছে, কিন্তু 11টা ইলেকট্রন থেকে 10টা ইলেকট্রনে কনভার্ট হয়েছে। তাহলে 11টা পজিটিভ চার্জ ফিক্সড থাকবে, কিন্তু ইলেকট্রন যেহেতু একটা কমে গেছে, 10টা নেগেটিভ চার্জ হয়ে যাবে। তাহলে আলটিমেট কটা পজিটিভ চার্জ এক্সট্রা আসছে? একটা পজিটিভ চার্জ, এই জন্য সোডিয়ামের মাথায় পজিটিভ আয়ন, এই জন্য সোডিয়াম প্লাসকে বলা হচ্ছে ক্যাটায়ন। এবারে একটা অধাতব মৌল ধরতে হবে, যাকে অ্যানায়ন হিসেবে কাউন্টিং করব। অধাতব মৌল কি হবে? ক্লোরিন একটা ধরে নিলাম অধাতব মৌল। ক্লোরিনকে কিভাবে করা হবে দেখো, তাহলে Cl, এ কি করবে? ইলেকট্রন কখনো বর্জন করে না, ক্লোরিন যেহেতু অধাতব ইলেকট্রন গ্রহণ করে, তাহলে Cl প্লাস ই, তার থেকে কি হবে? Cl মাইনাস। কিভাবে হচ্ছে? ক্লোরিন যখন পরমাণু ছিল তখন তার প্রোটন সংখ্যা কত ছিল?
17, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক ক্লোরিনের 17, আর ইলেকট্রন সংখ্যা কত ছিল, সেও 17, যেহেতু প্রথম অবস্থায় রয়েছে, পরমাণু মানে কি প্রথম অবস্থায় রয়েছে, তাহলে প্রোটনও 17, ইলেকট্রনও 17, 17টা পজিটিভ 17টা নেগেটিভ, আলটিমেট 0 হচ্ছে, এই জন্য প্রথম। এবারে ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হবে, 17টা নেগেটিভ চার্জ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করা মানে ইলেকট্রন সংখ্যা 18তে হবে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেল, 18, তাহলে 18টা কি হবে, নেগেটিভ চার্জ হবে। প্রোটন কিন্তু ফিক্সড থাকবে, প্রোটন একদম ফিক্সড থাকবে, তাহলে প্রোটন হয়ে গেল ফিক্সড, 17টা পজিটিভ চার্জ। আলটিমেট এ দুটোকে যদি ক্যালকুলেশন করো, কটা নেগেটিভ চার্জ এক্সট্রা আসছে, একটা নেগেটিভ চার্জ, এই জন্য Cl মাইনাস। অর্থাৎ Cl মাইনাস কথার অর্থ হচ্ছে ক্লোরিনের পরমাণুতে একটা, এই Cl মাইনাস আয়নে আয়নে একটা নেগেটিভ চার্জ এক্সট্রা রয়েছে, কার তুলনায়, পজিটিভ চার্জের তুলনায়, তার মানে প্রোটনের তুলনায় একটা ইলেকট্রন Cl মাইনাসে বেশি রয়েছে। এই হলো ক্যাটায়ন অ্যানায়নের ধারণা। আর এই Cl মাইনাস এটাকে কি বলা হবে, অ্যানায়ন। ক্লিয়ার? এরপরে দেখো ইলেকট্রন বিন্যাস রয়েছে। ইলেকট্রন বিন্যাস যেগুলো 9, 10-এ শিখে এসছো সেগুলো একই রকম করা হোক, তারপর 11-এ আছে পরমাণুর গঠনে, সেগুলো পরে জানা হবে। আগে ইলেকট্রন বিন্যাস কে এল এম দিয়ে। তাহলে কে হচ্ছে প্রথম কক্ষ, যে কোনো নিউক্লিয়াসের প্রথম কক্ষ, ধরো এইটা কে, তারপরের কক্ষকে বলা হয় এল, তারপরের কক্ষকে বলা হয় এম, এইভাবে পর্ব চলতে থাকে। তাহলে কে এল এম দ্বারা ইলেকট্রন বিন্যাস করা, এটা জেনেছো। প্রথমে আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, সোডিয়ামের কে এল এম, প্রথমে কত হবে 2, তারপর 8, তারপর 1, 8 2 10 11, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, সমসংখ্যক ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাস কথার অর্থ কি, ইলেকট্রন বিন্যাস কথার অর্থ হচ্ছে ইলেকট্রনের বিন্যাস। তাহলে ইলেকট্রন কতগুলো আছে, যেহেতু 11টা প্রোটন আছে, পরমাণু ক্রমাঙ্ক 11 মানে 11টা প্রোটন আছে, তার মানে নিশ্চয়ই 11টা ইলেকট্রনও রয়েছে, এই জন্য সেই 11টা ইলেকট্রনের বিন্যাস করা হচ্ছে। তাহলে প্রথমে 2 হয়, তারপর 8, তারপর 1, 2 8 1, এটা হচ্ছে জেনে এসছো 9 10-এ ইলেকট্রন বিন্যাস 2 8 1। এবারে তাহলে আমি এখানে ইলেকট্রনগুলো বসাচ্ছি, কে কক্ষে 2টো আছে, এই ইলেকট্রন, এল কক্ষে 8টা আছে, 4 5 6 7 8, টোটাল 8টা আছে, 8টা ইলেকট্রন। এম এ কটা আছে, একটা আছে, এম এ একটা। এবারে দেখো নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়বে ইলেকট্রনের, তত তার আকর্ষণ বল কমে যাবে, কারণ নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ আর এগুলো প্রত্যেকটা নেগেটিভ চার্জ, এগুলো প্রত্যেকটা নেগেটিভ। তাহলে আমরা কি জানি, সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এখানে নিউক্লিয়াসের পজিটিভ আধান আর ইলেকট্রনের নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করছে। এবারে আকর্ষণ বল কখন বেশি হবে, যত দূরত্ব কম হবে, দূরত্ব বাড়লে আকর্ষণ বল ধীরে ধীরে কমে যাবে। এখানে নিউক্লিয়াসের দেখো পজিটিভ চার্জ, একদম বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে তার দূরত্ব কিন্তু অনেকটা বেশি, এইখান থেকে এখানে দূরত্ব বেশি, এইগুলোর দূরত্ব অনেকটা কম হবে। তাহলে এই ইলেকট্রনগুলোকে, কে আর এল কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে নিউক্লিয়াস তীব্রভাবে টেনে রাখবে, কিন্তু যেটা দূরে আছে একদম বাইরে যে ইলেকট্রন আছে সেটাকে কিন্তু অতটা আকর্ষণ বলে টানতে পারছে না। এই জন্য যদি হালকা এনার্জি দেওয়া হয় যে কোনো পরমাণুতে, বাইরের কক্ষের ইলেকট্রন এই বাইরের কক্ষ থেকে বেরিয়ে যাবে, আর তখনই কি হবে, ক্যাটায়ন ফর্মেশন হবে। তখনই কি বলবো, ক্যাটায়ন। যখনই ইলেকট্রন বেরিয়ে যাবে তখনই ফর্মেশন কি করবে, ক্যাটায়ন। যেহেতু ইলেকট্রন কমে যাচ্ছে, একটা পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, প্রোটন একটা বেড়ে যাচ্ছে, এই জন্য তখন ক্যাটায়ন ফর্মেশন করছে। এবারে যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে, সেও কিন্তু বাইরের কক্ষ থেকেই, এই বাইরের কক্ষে ইলেকট্রন কিন্তু প্রবেশ করবে, বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বাইরে বেরোবে, আবার ইলেকট্রন বাইরে থেকে এসে বাইরের কক্ষেই প্রবেশ করবে, তখন কি ফর্মেশন হবে, অ্যানায়ন ফর্মেশন হবে। আর সবসময় মনে রাখবে, নিউক্লিয়াস থেকে দূরত্ব যা যে কক্ষের বেশি, অর্থাৎ সব থেকে বাইরের কক্ষ, এই বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বাইরে বেরোবে, এবং বাইরের কক্ষ থেকে বাইরের কক্ষেই কিন্তু কোনো ইলেকট্রন যদি আসে সে বাইরের কক্ষেই প্রবেশ করবে। এটা ভালো করে খেয়াল রাখবে। কি করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এটা তো একটা প্রশ্ন আসতে পারে। স্যার আপনি বলেননি কি করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তাহলে সেটা দেখো কিভাবে হচ্ছে। এই নিউক্লিয়াস, এই ইলেকট্রনগুলো কেন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, আয়নের যদি এখানে নেগেটিভ আয়ন ইলেকট্রন, এখানে নিউক্লিয়াস মানে পজিটিভ আয়ন,
তাহলে আকর্ষণ যদি করে ইলেকট্রনকে, দুটোর মধ্যে তো আকর্ষণ হচ্ছে, আস্তে আস্তে ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে সরে আসার কথা, একসময় নিউক্লিয়াসের ওপরে গিয়ে পড়ে যাওয়ার কথা। কিন্তু কেন একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে ইলেকট্রনগুলি তার কক্ষপথে ঘুরছে? এটা একটা প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, ইলেকট্রনগুলি কেন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, ইলেকট্রনগুলি কেন নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়ছে না, তার একটা ব্যাখ্যা আছে। কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে যদি কোনো কণা চারিদিকে ঘুরতে থাকে, তাহলে এই যে ঘুরছে এর ফলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স সৃষ্টি হয়, যাকে বলা হবে কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল, যেটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স, এই ফোর্সটা সবসময় কি করে, কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করে, মানে কেন্দ্র থেকে সবসময় বাইরের দিকে কাজ করে। কোনো একটা সেন্টারকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ধরো ঘুরছে, এইভাবে যত ঘুরতে থাকে এই বস্তুটা সব সময় সেন্টার থেকে বাইরের দিকে বেরিয়ে যেতে চায়। কোনো মতে যদি এই সেন্টার যে বলে টানছে সে বলটা যদি বিলীন হয়ে যায়, বলটা যদি না থাকে, তাহলে এই বস্তুটা বাইরের দিকে চলে যাবে। যেমন একটা ধরো মাঝখানে একটা খুঁটি দেওয়া আছে, সে খুঁটিকে কেন্দ্র করে তুমি ঘুরছো, তাহলে হাত যখন ছাড়া হবে তখন তুমি কিন্তু খুঁটি থেকে বাইরের দিকে ছিটকে পড়বে। কি বলের প্রভাবে? কেন্দ্রাতিক বলের প্রভাবে। এই রকম কি হয়, ইলেকট্রন ঘুরতে থাকে নিউক্লিয়াসের চারিদিকে, তাহলে ইলেকট্রনের যত ঘুরছে তত কেন্দ্রাতিক বল তৈরি হচ্ছে। ইলেকট্রন সবসময় বাইরের দিকে ছিটকে দিতে চাইছে, কিন্তু একে কে আটকে রাখছে? নিউক্লিয়াসের পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে পরস্পরের কাছাকাছি নিউক্লিয়াস কি হচ্ছে, আকর্ষণ বলে টেনে রাখছে, যেহেতু পজিটিভ নেগেটিভ চার্জ। তাহলে এদিকে একটা আকর্ষণ বল ক্রিয়া করছে, আর ওদিকে ইলেকট্রন কেন্দ্রাতিক বলের প্রভাবে ছিটকে বেরিয়ে যেতে চাইছে। এই দুটো বল পরস্পরকে প্রশমিত করে দেয়, মানে এই বল পরস্পরকে প্রশমিত করে দেয়। যদি তুমি মাঝখানে থাকো, তোমার দুদিকে সমান বল সম্পন্ন দুজনে টানতে থাকে, তুমি মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, একই ব্যাপার। তাহলে এখানে ইলেকট্রন মাঝে আছে, দুদিকে দুটো বল টানছে, এই মাঝে ফিক্সড হয়ে ঘুরতে আছে এইভাবে। এই জন্য ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, নিউক্লিয়াসের উপর গিয়ে পড়ে না। আচ্ছা, এরপরে আসছি জারণ বিজারণ। দেখো, জারণ বিজারণ কাকে বলা হবে, বা জারণ বিজারণ জিনিসটা কি? কোন একটা পরমাণু যখন ইলেকট্রন বর্জন করবে তখন তাকে বলা হবে জারণ, আর কোন একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে বিজারণ। কিরকম? Cl প্লাস ই ইলেকট্রন গ্রহণ করলো, কি হবে? Cl মাইনাস হবে, এইটাকে বলা হচ্ছে বিজারণ, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে। সোডিয়াম মাইনাস ই অর্থাৎ ইলেকট্রন বর্জন করছে, তখন হবে Na প্লাস, আর সেখানে হবে জারণ। তাহলে কোন একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অ্যানায়নে পরিণত হয়, অ্যানায়নে পরিণত হলেই হচ্ছে বিজারণ। কোন একটা পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হলে হচ্ছে জারণ। তাহলে জারণ বিজারণের বেসিক আইডিয়া। এবারে জারক পদার্থ বিজারক পদার্থ কাকে বলা হবে? নিজে দেখুন, এই ক্লোরিন নিজে বিজারিত হচ্ছে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে নিজে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, নিজে বিজারিত হচ্ছে, অন্যকে কি করবে? জারিত করবে, এই জন্য এ হবে জারক পদার্থ। আর সোডিয়াম কি হচ্ছে? নিজে ইলেকট্রনকে বর্জন করছে, মানে কি হচ্ছে? নিজে জারিত হচ্ছে, অন্যকে বিজারিত করবে, এই জন্য সোডিয়াম কি হবে? বিজারক পদার্থ। অর্থাৎ নিজে যে অন্যকে যেটা করবে সেটাই সে পদার্থ হিসাবে আইডেন্টিটি হবে, অন্যকে যা করবে সেটাই তার নিজের ধর্ম। তাহলে অন্যকে বিজারিত করলে সে হবে বিজারক, অন্যকে জারিত করলে সে হবে জারক। হলো জারণ বিজারণ আইডিয়া ক্লিয়ার? এবারে চলো নেক্সট টপিক। এরপরে দেখো ইউনিট, মানে আমরা কি জানি যে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হয়। প্রত্যেকটা রাশির কিছু কিছু একক রয়েছে, সে এককগুলি আমরা আস্তে আস্তে জানবো। এবারে এককগুলি কি কি, সেগুলো কি কি কাজে লাগে, যেগুলো কাজে লাগে সেগুলো জানলে চলবে, বেশি কিছু জানার প্রয়োজন নেই। তাহলে যেগুলো কাজে লাগে সেগুলি দেখে নিই। ইউনিট কি কি? একক, কোন রাশির কি কি একক? প্রথমে দেখো দৈর্ঘ্য। দৈর্ঘ্যের আমরা কি জানি? এল দ্বারা ডিনোট করা হয়। একক কি? মিটার, সেন্টিমিটার।
সিজিএস এ বললে বলবে মিটার, এসআই তে বললে বলবে সেন্টিমিটার। এটা সিজিএস, এটা এসআই। তাহলে একটা হচ্ছে সিজিএস, যেটাকে মিটার বলা হয়, আর এটা হচ্ছে সেন্টিমিটার, এসআই তে হচ্ছে সেন্টিমিটার। দৈর্ঘ্যের একক হলো, দৈর্ঘ্যের একক কি হচ্ছে মিটার। এই এল কি দৈর্ঘ্যের চিহ্ন, মানে দৈর্ঘ্যটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। এল হচ্ছে দৈর্ঘ্যের সাংকেতিক চিহ্ন। এবারে আসছি মাস বা ভর। ভরকে কি দ্বারা চিহ্নিত করা হয়? ছোট হাতের এম দ্বারা। যার একক কি হবে? সিজিএস এ কি হবে ভরের একক? গ্রাম। এসআই তে কি হবে? কিলোগ্রাম। যেটা হচ্ছে কেজি, এটা হচ্ছে জি, গ্রাম। আচ্ছা, এরপরে দৈর্ঘ্য হলো, ভর হলো, ভরের পরে কি আছে? টাইম, টি। টাইমের একটা প্রচলিত একক আছে, সব সময় মনে রাখবে। টাইমের প্রচলিত একক হচ্ছে টাইম বা সময়, এটা টি দ্বারা চিহ্নিতকরণ করা হয়, সময়, টি। এর একটা প্রচলিত একক কি আছে? সব সময় সেকেন্ড, এটা হচ্ছে ব্যবহারিক একক। এর আর কোনো এসআই সিজিএস নয়, এর একদম প্রচলিত একক হচ্ছে সময়ের প্রচলিত একক কি হবে? সব সময় সময়ের প্রচলিত একক হবে সেকেন্ড। এরপরে আছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, এটা সাধারণত আই দ্বারা চিহ্নিতকরণ করা হয়। এর একক কি হবে? অ্যাম্পিয়ার। এর একক মনে রাখবে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা, তার একক হচ্ছে, তার সেটাকে আই দ্বারা চিহ্নিতকরণ করা হয়, তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে কি দ্বারা চিহ্নিতকরণ করা হবে? এ দ্বারা। আর সেকেন্ডকে এস দ্বারা। এবারে চলে আসো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার পরে কি আছে? টেম্পারেচার বা তাপমাত্রা। তাপমাত্রাকে কি দ্বারা চিহ্নিতকরণ করা হয়? তাপমাত্রা। তাপমাত্রাকে সবসময় একক টি দ্বারা চিহ্নিতকরণ করা, ক্যাপিটাল টি। আর তার একক কি হবে? কেলভিন। সবসময় প্রচলিত একক তাপমাত্রা হচ্ছে কেলভিন। এসআই সিজিএস এখানে বলা চলবে না, কারণ যত 11-12 যা কিছু সবে তোমাকে কেলভিনে ট্রান্সফার করে করতে হবে। এই জন্য আগে যে সিজিএস এর ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই তে কেলভিন, এসব কিছু মনে রাখার প্রয়োজন নেই। টোটালি কেলভিন বলবে। তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। কেলভিনের সাংকেতিক চিহ্ন হচ্ছে কে। তাহলে কেলভিন হলো। এরপর আছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ কি দ্বারা চিহ্নিতকরণ করা হয়? মোল দ্বারা। তাহলে মোলকে কি হয়? মোলকে সবসময় ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আর পদার্থের পরিমাণ একক কি হবে? মোল। একক হবে মোল, এমওএল। সবসময় পদার্থের পরিমাণকে এন দ্বারা চিহ্নিতকরণ করা হবে, তার একক কি হবে? মোল। হয়ে গেল টোটাল ইউনিট বা একক। এগুলো হচ্ছে প্রাথমিক একক একদম। এরপর আস্তে আস্তে ডিটেলসে যাব, পরপর যত ভেতরে ঢুকবো আস্তে আস্তে অন্যরকম একক পাবো। এগুলো হচ্ছে প্রাথমিক একক। এর নেক্সট দেখো, দেখো একক কখনো মুখস্থ করবে না। একক সবসময় নিয়ম অনুযায়ী আমি বের করব। প্রাথমিক এককগুলো আমি মুখস্থ করবো, ঠিক আছে, কিন্তু পরে যে একক আমি নির্ণয় করব, যেগুলো নির্ণীত একক, সেগুলো কখনো মুখস্থ করার প্রয়োজন নেই। সেগুলো সবসময় কি করবে? সে এককগুলো ডিটারমাইন করে নেবে, মানে নির্ণয় করে নেবে। নির্ণয় করাতে কিন্তু একক মনে থাকবে। তাহলে তুমি যদি মুখস্থ করো, আজকে মুখস্থ করলে কালকে ভুলে যাবে। তাহলে মুখস্থ করার প্রয়োজন নেই। একদম এককগুলো পার্টিকুলার তোমাকে খাতা কলমে বের করে করে রাখতে হবে। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। মুখস্থ করলে কিন্তু অঙ্ক করার সময় ভুল হবে। এবারে দেখো কিভাবে হচ্ছে। ধরো আমি প্রথম একটা রাশি ধরলাম বেগ। বেগ সমান কি জানি 9-এ পড়েছো? সরণ বাই সময়। সরণ মানে কি? একটা নির্দিষ্ট দূরত্ব, লেন্থ। তাহলে দূরত্বের একক, দূরত্ব মানে দৈর্ঘ্য ধরা হয়। দৈর্ঘ্যের একক কি? এসআই তে সব করবে। সবসময় মনে রাখবে সিজিএস ইউনিট কিন্তু আন্তর্জাতিক নয়। এসআই এককটা আন্তর্জাতিক একক। এই এসআই এককটা মনে রাখতে হবে। সিজিএস ইউনিটটা মনে রেখে কিছু লাভ নেই। এসআই এককে আপার লেভেলে সব কিছু এসআই এককে হয়। তাহলে এসআই এককটাই মনে রাখো। তাহলে সরণের এসআই একক মানে মিটার। বাই কি হবে? মিটারটাকে ছোট হাতের এম দ্বারা চিহ্নিতকরণ করা হয়। বাই কি হবে? সময়, সেকেন্ড। তাহলে একক কি হবে? মিটার পার সেকেন্ড। হয়ে গেল বেগের একক। এরপরে দেখো আসছি ত্বরণ। ত্বরণের একক কি হবে? বেগ বাই সময়। আবার বেগের আমি সূত্র কি পেয়েছি? সরণ বাই সময়। তাহলে উপরে সরণ বাই সময় বসিয়ে দেবো, সরণ বাই সময়। আর নিচের সময়টা থেকে যাবে। সমান কি হবে? সরণ বাই সময় স্কয়ার। হয়ে গেল। তাহলে সরণের একক কি বসাবো? সেই মিটার। এসআইতে সময়ের একক তো জানি, সিজিএসআই যাই বলো সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই বেরিয়ে গেল ত্বরণের একক।
এরপরে দেখো, তাহলে যদি বলে যে এটা সিজিএস একক কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড কিন্তু কখনো সিজিএসআই হয় না, সেকেন্ড সব সময় আন্তর্জাতিক মানে তোমার ট্র্যাডিশনাল বা প্রচলিত একক। এবারে এখানে মিটার থেকে সেন্টিমিটার করতে পারো, সিজিএস বললে সেন্টিমিটার বলবে। তাহলে এখানে সিজিএস যদি বলে, এটা এসআই থেকে সব করছি, সিজিএস যদি বলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বলবে। এরপরে ধরো আছে ঘনত্ব। ঘনত্ব কি, যে ভর বাই আয়তন, ভর বাই আয়তন, ডি সমান এম বাই ভি, সূত্র পড়েছো। তাহলে ভরের একক কি, এসআই তে কেজি, কিলোগ্রাম। আর আয়তন একক কি, এসআই তে কি হবে আয়তন একক, মিটার কিউব, একক কি হবে কেজি পার মিটার কিউব। এবারে তুমি এখানে মিটার কিউব কিভাবে পাচ্ছি আয়তন একক, আয়তন মানে কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। দেখো, দৈর্ঘ্য একটা নির্দিষ্ট দূরত্ব, প্রস্থ একটা নির্দিষ্ট দূরত্ব, উচ্চতা একটা নির্দিষ্ট দূরত্ব। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেরই একই একক হবে, এসআই তে মিটার ইনটু মিটার ইনটু মিটার সমান হবে মিটার কিউব। হয়ে গেল আয়তন একক মিটার কিউব। তাহলে কেজি তো জানি ভরের একক, কেজি পার মিটার কিউব। এবারে তোমাকে যদি বলে এসআই সিস্টেমে, তাহলে কি হবে, তাহলে গ্রাম পার সেমি কিউব। প্রত্যেক সিজিএস সিস্টেমে কি হবে, এটা এসআই তে বের করলাম, এটা হচ্ছে এসআই। এবার যদি বলে সিজিএস সিস্টেমে কি হবে, প্রত্যেকটাকে সিজিএস এ কনভার্ট করো, কেজি কে গ্রামে, মিটার কে সেন্টিমিটারে, তাহলে গ্রাম পার সেমি কিউব হয়ে গেল ঘনত্বের সিজিএস ও এসআই একক। এরপরে চলো এবারে দেখো বল। বল কিভাবে আমরা বের করব, বল সমান কি জানি ভর ইনটু ত্বরণ। তাহলে বসাই, বল সমান ভর ইনটু ত্বরণ। নিউটনের সেকেন্ড ল থেকে পড়েছি ভর ইনটু ত্বরণ, এফ সমান এম এ, ভর ইনটু ত্বরণ। এবারে তাহলে ভরের জায়গায় ভরের একক বসাও, ভরের একক কি এসআই তে কেজি ইনটু ত্বরণের একক কি একটু আগে পেয়েছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কি বলবো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা সেকেন্ড ইনভার্স টু বলতে পারো, কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু। কি করে সেকেন্ড ইনভার্স টু হচ্ছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এটা উপরে উঠলে মিটার সেকেন্ড ইনভার্স টু সূচক অনুযায়ী হয় মিটার সেকেন্ড ইনভার্স টু। শুধু কি হবে সাইন, এই যে সংখ্যা আছে তার আগে শুধু সাইন চেঞ্জ হবে, মানে 1/a, এ ইনভার্স হয়ে যায়, এর উপরে 1 আছে, যখন ওপরে উঠবে 1 ফিক্সড থাকবে, কিন্তু শুধু সাইনটা প্লাস মাইনাস হয়ে যাবে, নিচে নামলে মাইনাসটা প্লাস হবে, ওপরে উঠলে প্লাসটা মাইনাস হবে, যেটা যাই থাকবে শুধু সাইন চেঞ্জ হবে, কিন্তু সংখ্যা একই থাকবে। ধরো 1/a³ সমান a টু দি পাওয়ার -3, দেখো উপরে উঠে গেছে এটা, এই জন্য এখানে সাইনটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, শুধু সাইন চেঞ্জ হবে, এটা হচ্ছে সূচকের নিয়ম, মনে রাখবে। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু, তাহলে এইটাকে কি বলা হয় নিউটন। নিউটনকে ভাঙলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যাবে। এবারে ডাইন যদি বলে, তাহলে এটা সিজে এসআইতে হলো। এবার ডাইন যদি বলা হয়, বলে রাখো ডাইন একটা আছে, ডাইনকে কিভাবে ভাঙবো, কেজির জায়গায় বসিয়ে দাও গ্রাম, মিটারের জায়গায় কি বসাবে সেন্টিমিটার, আর সেকেন্ডের জায়গায় সেকেন্ড থাকবে, তাহলে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু, এটাকে কি বলা হবে ডাইন, এটা সিজে একক। এইভাবে পরপর বের করতে হবে, না একক বের করা জানলে কিন্তু সিস্টেম মানে তোমাকে করতে ভীষণ অসুবিধা হবে, যে কোনো এগুলো মুখস্থ রাখা ভালোই টাফ হয়ে যাবে। এবারে দেখো চাপের কিছু কিছু একক আছে। মূল একক হচ্ছে অ্যাটমসফিয়ার, যেটাকে এটিএম দ্বারা চিহ্নিত করা হয়। চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার, আর সবসময় মনে রাখবে অ্যাটমসফিয়ারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করা হয়, 1 অ্যাটমসফিয়ার সমান কত হবে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, 76 সেন্টিমিটার পাওয়া যাবে। আর সমান কত হবে 760 mmHg পাওয়া যাবে, মিলিমিটার পার স্তম্ভের চাপ। 76 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার করা হচ্ছে, তাহলে 10 দিয়ে গুণ করে দিতে হবে 760 mmHg। আমরা কি জানি কিমি হেমি ডেকামিমি পরপর যত যাবো 10 দিয়ে গুণ করে করে যেতে হবে, আর যত ব্যাকে আসবো 10 দিয়ে ভাগ করে করে যেতে হবে। তাহলে অ্যাটমসফিয়ার মনে রাখবে, আর এই 76 760 এই দুটো মনে রাখবে ভালো করে। আরেকটা জিনিস মনে রাখবে 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে কত হবে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার -10 মিটার হবে। 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার সমান কত হবে 10 টু দি পাওয়ার -10, আচ্ছা 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। এবার সেন্টিমিটার থেকে মিটারে করো, তার মানে কত হবে 100 দিয়ে ভাগ করতে হবে, এই জন্য 10 টু দি পাওয়ার -10 মিটার হচ্ছে। এই সম্পর্ক মনে রাখবে। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের মান আছে মানে স্মল জি, এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ।
অভিকর্ষ ত্বরণ। এর মান কত হবে? সিজিএস সিস্টেম হবে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস। এসআইতে কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এসআইতে হবে। তাহলে এই এককগুলো ভালো করে তোমাকে মনে রাখতে হবে, যেগুলো পরবর্তীকালে পুরো কেমিস্ট্রি পড়াতে গেলে পুরো কাজে লাগবে, পরপর এককগুলো কাজে লাগবে। এরপরে দেখো লিটারকে কিভাবে কনভার্ট করা হয়, যে কোনো মিটার কিউব বা ডেসিমিটার কিউব বা যে কোনো এককে কিভাবে লিটারকে কনভার্ট করা হয়। দেখো লিটারকে কিভাবে মিটার কিউব বা ডেসিমিটার কিউবে কিভাবে কনভার্ট করা হবে। লিটারকে আমি কনভার্ট করব মিটার কিউব, ডেসিমিটার কিউব কিভাবে কনভার্ট করা হবে সেটা ভালো করে লক্ষ্য করো। 1 লিটার সমান কত হবে? 1 লিটার সমান কত এমএল জানি? 1000 এমএল। মিলিলিটার, এমএল মানে মিলিলিটার, সমান কত হবে? 1000 এমএল। 1000 এমএল মানে কি? 1000 সেমি কিউব। 1 এমএল সমান মনে রাখবে 1 সেমি কিউব। 1 এমএল সমান 1 সেমি কিউব। তাহলে 1000 এমএল সমান 1000 সেমি কিউব। এবারে এখানে বসাও, 1000 সেমি কিউব মানে 1000 ইন্টু 1 সেমি ইন্টু 1 সেমি ইন্টু 1 সেমি সমান কত হবে? 1000 ইন্টু 1 সেন্টিমিটার সমান কত মিটার? 1/100 মিটার ইন্টু 1/100 মিটার ইন্টু 1/100 মিটার সমান কাটাকাটি করো। তাহলে এখানে দেখো দুটো শূন্য একটা শূন্য, তাহলে কত হবে? 1/1000 মিটার কিউব সমান কত হবে? 1/10 কিউব মিটার কিউব সমান কত হবে? দেখো এখানে সূচকে কি হয়, এটাকে ওপরে তুলে দেবো, ওপরে তুলে সব সময় শুধু কিউব কিউব থাকবে, কিন্তু এর সাইনটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 10⁻³ মিটার কিউব। তাহলে সম্পর্ক পেলাম 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। এবারে 1 লিটার সমান কত ডেসিমিটার কিউব পাবো? দেখো 1 লিটার সমান 1000 সেমি কিউব সমান 1000 ইন্টু 1 সেমি ইন্টু 1 সেমি ইন্টু 1 সেমি সমান কত হবে? প্রত্যেকগুলোকে ডেসিমিটারে কনভার্ট করব। 1000 ইন্টু 1 সেন্টিমিটার সমান কত ডেসিমিটার? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি। তাহলে সেন্টিমি থেকে ডেসিমি 1/10 সেন্টিমিটার, 1/10 ডেসিমিটার, তাহলে ডেসিমিটার ইন্টু 1/10 ডেসিমিটার ইন্টু 1/10 ডেসিমিটার। তাহলে দেখো আলটিমেট 1 ডেসিমিটার কিউব আসছে। তাহলে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, 1 লিটার সমান 1000 সেমি কিউব, 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। এই তিনটা সূত্র পেয়ে গেলাম। দেখো 1 ডেসিমিটার কিউব, 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব, এবারে 1 লিটার সমান 1000 সেমি কিউব। এবারে লিটারে কনভার্টগুলো আমরা করে নিলাম। এরপর আস্তে আস্তে যাব কিভাবে ইউনিটগুলোকে ছোট করে কিভাবে করা যায়, বা কিভাবে যে কোনো একটা ম্যাথে থাকলে তার ইউনিট কিভাবে নির্ণয় করা যায় সেটাতে আস্তে আস্তে যাব। নেক্সট টপিক দেখো। এরপরে যেটা লাগবে একদম ভীষণ প্রয়োজন গ্যাস চ্যাপ্টারতে, যেটা হচ্ছে বিভিন্ন এককে আর এর মান। এটা ক্লাস 10 বা 9 ছিল, পড়ে এসছো। তাহলে বিভিন্ন এককে আর এর মানগুলি কি কি হয় সেগুলো ভালো করে লক্ষ্য করো। প্রথমে আসছি আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আর এর একক। কোন এককে? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। মোল ইনভার্স কেলভিন ইনভার্স এ দুটো কিন্তু কমন আসবে, শুধু এই এককটাই চেঞ্জ হবে যে কোনো জায়গায়। তাহলে আর এর মান প্রথমে আসছি 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এরপরে আসছি জুল এককে। জুল এককে কত হবে? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে সব সময় কোনটা এককটা চেঞ্জ হচ্ছে? লিটার অ্যাটমসফিয়ার বদলে জুল এলো। তাহলে এরপরে চলো আর্ক। আর্কের ক্ষেত্রে কত হবে? 8.314 ইন্টু 10⁻⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এখানে আমরা জুল থেকে আর্কে ট্রান্সফার করার জন্য 1 জুল সমান কত জানি? 10⁻⁷ আর্ক, সেই সূত্র বসানো হয়েছে। তাহলে 8.31 জুল সমান 8.314 ইন্টু 10⁻⁷ আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আরেকটা একক আছে, আরেকটা একক কিসে আছে? ক্যালোরিতে আছে। 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। শুধু চেঞ্জ হচ্ছে এই এককগুলো। এই এককগুলো ভালো করে মনে রাখবে, যার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সব থেকে এইটা। আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট।
এবারে এরপরে দেখো কিভাবে এককগুলো ধীরে ধীরে আসছি, সেন্টিমিটার, 1 ডেকামিটার, ডেসিমিটার, এগুলোকে সব মিটারে কনভার্ট করতে করতে আসবো। পরপর ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো পরপর আছে, পরপর চার্টগুলো করাচ্ছি। নেক্সট দেখো বিভিন্ন রকম মিটারে কনভার্ট করার জন্য যে সমস্ত এককগুলো ব্যবহার করা হয় সেগুলো লক্ষ্য করো। মিটারে কনভার্ট করার জন্য 1 ডেসিমিটার সমান 10⁻⁻1 মিটার, 1 সেন্টিমিটার সমান 10⁻2 মিটার, এগুলো প্রত্যেকটা এখানে মিটারে কনভার্ট করা হয়েছে। প্রত্যেকটা এই দিকে যতগুলো আছে প্রত্যেকটাকে কিসে কনভার্ট করা হয়েছে? মিটারে কনভার্ট করা হয়েছে। আর এখানেও প্রত্যেকটাকে কিসে কনভার্ট করা হয়েছে? মিটারে। তাহলে এটাও কিসে কনভার্ট আছে? মিটারে কনভার্ট আছে। এটাও কিসে কনভার্ট আছে? মিটারে কনভার্ট আছে। এগুলো প্রত্যেকটা মনে রাখবে। 1 ডেসিমিটার সমান 10⁻1 মিটার, 1 সেন্টিমিটার 10⁻2, 1 মিলিমিটার 10⁻3, 1 মাইক্রো 10⁻6, 1 ন্যানো 10⁻9, এর পরপর আছে পিকো, তারপরে ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, এগুলো পরপর আছে। তাহলে এগুলো মোটামুটি মিটারে, লিটারে, এগুলো পরপর কনভার্ট করা আছে মেন এককে, মানে এসআই একক, এসআই এর মেন এককে কনভার্ট করা আছে। আচ্ছা, আয়তন আর একটা একক হয়, যেটা আয়তন একক হচ্ছে লিটার, যেটাকে এল দ্বারা চিহ্নিতকরণ করা, এটা হচ্ছে প্রচলিত একক, ট্র্যাডিশনাল একক, প্রচলিত একক। আয়তনের একক কি হয়? লিটার হয়। লিটারটা হচ্ছে প্রচলিত একক, যেটা সাধারণত ব্যবহার করা হয়। প্রচলিত একক কাকে বলা হবে? প্রচলিত একক হচ্ছে যেটা সাধারণত ব্যবহার করা হবে সেটাকে বলা হচ্ছে প্রচলিত একক। যেমন তুমি দোকানে গিয়ে কি বলো যে 1 লিটার তেল দিন, 1 কেজি আলু দিন, এরকম পরপর যেগুলো প্রচলিত একক আছে সেগুলো সবসময় ট্র্যাডিশনাল একক হিসাবে চলে। আচ্ছা, এবারে দেখো একক কিভাবে নির্ণয় করা হবে। ধরো কোন একটা অঙ্ক দিল তোমাকে, P1 এর মান ধরো আছে অ্যাটমসফিয়ারে, ধরো P2 এর মান আছে, P2 এর মান তোমাকে বের করতে বলছে। V1 এর মান ধরো বলা আছে লিটারে, V2 এর মানও বলা আছে লিটার, আর T1 এর মান বলা আছে কেলভিনে, T2 এর মানও কেলভিনে। এবার আমি সূত্র বসাবো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। একক ক্যালকুলেশন করা হচ্ছে, কোনো মান দেওয়া নেই, শুধু এককটা আমি বের করব। এককটা, অঙ্কের এককটা কি হবে সে এককটা আমি শুধু বের করব, মান কোনো দেওয়া নেই, শুধু একক বের করছি। তাহলে এই সূত্রে বসবে, এটা হচ্ছে চার্লস বলের সমন্বয় সূত্র, এই সূত্রে বসবে। এখান থেকে দেখো আমি কার মান বের করব? P2 এর মান। তাহলে P2 সমান কি পাবো? P2 সমান এই কোনাগুনি গুণ হবে, তাহলে P1 V1 T2 বাই V2 T1 সমান, প্রত্যেকটার একক বসাচ্ছি। দেখো P1 এর একক কি ছিল? অ্যাটমসফিয়ারে ছিল, এটিএম বসিয়ে দিলাম। V1 কি ছিল? লিটারে, ইন্টু লিটার। V1 এর পরে কি আছে? T2, T2 ছিল কেলভিন, ইন্টু কেলভিন, বাই V2 কি ছিল? V2 হচ্ছে লিটার, ইন্টু T2, T1 কি ছিল? কেলভিন। তাহলে প্রত্যেকটা দেখো একক কেটে যাচ্ছে, শুধু কি পড়ে আছে? অ্যাটমসফিয়ারটা পড়ে আছে। এই জন্য P2 একক পাচ্ছি অ্যাটমসফিয়ার। তাহলে যাই তাই একক বসালে শুধু মুখস্থ রেখে দিলে কিন্তু হবে না, মুখস্থ রাখলে হবে না, তোমাকে ম্যাথের পুরো একককে ক্যালকুলেশন করে একক বের করতে হবে। মুখস্থ রেখে আমি এখানে এখানে চাপের একক কি হয়? তোমার চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার হবে, ডাইন পার সেমি স্কোয়ার হবে, সেগুলো এক্ষুনি বের করে দেখাবো। তাহলে চাপের একক অনেক রকম হতে পারে, কিন্তু এখানে আমি কি পাচ্ছি? অ্যাটমসফিয়ার পাচ্ছি। চাপের এসআইসি যে একক হতে পারে, কিন্তু এখানে আমি অ্যাটমসফিয়ার একক পাচ্ছি। তুমি এখানে ডাইন পার সেমি স্কোয়ার বসিয়ে দিলে ভুল। তাহলে চাপের আরও কতগুলো একক হতে পারে। তাহলে এইভাবে তোমাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, তোমাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেরকম ম্যাথের করবে সেরকম এককেরও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তারপর তোমাকে একক বসাতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। এবারে চাপের একক দেখো, এসআই আর সিজিএস এ কি হচ্ছে? চাপের একক, চাপের একক এসআই আর সিজিএস এ কি হচ্ছে? চাপের একক প্রথমে এসআই তে বের করছি। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল, সমান কত হবে? বলের একক কি হচ্ছে? এসআই তে নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাহলে সমান হবে নিউটন পার মিটার স্কয়ার। আর সিজিএস এ কি হবে? ডাইন পার মিটার স্কয়ার। তাহলে এসআই তে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, সিজিএস এ হচ্ছে ডাইন পার মিটার সেমি স্কয়ার হবে, ডাইন পার সেমি স্কয়ার। এসআই তে নিউটন পার মিটার স্কয়ার, সিজিএস হবে ডাইন পার সেমি স্কয়ার। এটা হচ্ছে চাপের একক। এইভাবে এককগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে করতে হবে। যেমন আরেকটা ধরো উদাহরণ নিচ্ছি, পিভি সমান এনআরটি। এখানে তোমাকে বলা আছে ভি এর মান বের করতে। পি এর মানটা কিসে দেওয়া আছে? অ্যাটমসফিয়ারে। এন হচ্ছে মোল, এটার একক তো মোল জানো। আর আর এর একক কি? যেহেতু এখানে অ্যাটমসফিয়ারে পি এর একক বলে দিচ্ছে, তাহলে আর এর একক কোথায় অ্যাটমসফিয়ার আছে সেটা খুঁজতে হবে আমাকে। কোথায় অ্যাটমসফিয়ার আছে? ওই যে লিটার অ্যাটমসফিয়ার ছিল, ওখানে আর এর একক আছে।
তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, তাহলে একক কিসে বসাবো? লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই একক বসবে। আর এখান থেকে টি এর টি কিসে বসবে? টি কেলভিনে বসবে। প্রত্যেকটা সবসময় মনে রাখবে টেম্পারেচার মানেই সেটাকে সবসময় কেলভিনে বসাতে হবে, এটা 11-12 ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য। তাহলে টেম্পারেচার কেলভিনে বসবে, তাহলে এখানে বসিয়ে দাও। ভি সমান কত হবে? এন আর টি বাই পি সমান প্রত্যেকটার মান বসাচ্ছি। তাহলে মোল, এন এর একক হচ্ছে মোল, আর এর একক কি আছে? লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, টি এর একক কি আছে? কেলভিন, পি এর একক কি আছে? অ্যাটমসফিয়ার, বসিয়ে দিলাম। এবারে দেখো অ্যাটমসফিয়ার কেটে যাবে, মোল ইনভার্স এখানে মোল, তাহলে পাওয়ারে যোগ হয়ে গেলে মোলটা কেটে গেল, কেলভিন ইনভার্স এখানে কেলভিন, পাওয়ারে যোগ হয়ে কেলভিন কেটে যাবে, শুধু পড়ে থাকবে লিটার। তাহলে ভি এর একক লিটার পাচ্ছি, যেটা আমরা আয়তন একক পেয়ে গেছি। তাহলে এইভাবে মান দেওয়া থাকলেও এককের ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। মান যদি দেওয়া থাকে তাও এককের ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। এখানে লিটার পেয়ে গেলাম। এবারে দেখো এরপরে এই তোমার ইউনিটটা টোটাল একক যা কিছু সব কিছু এখানের মধ্যে বলে দিলাম, এগুলো ভালো করে মনে রাখবে এবং পড়বে বাড়িতে, ভালো করে তুলে রাখবে। এরপরে আসছি, দেখো নেক্সট টপিকে আসছি ডাইমেনশন বা মাত্রা। দেখো আজকে এই পর্যন্ত থাক, এর পরের ডেটে দেখো পরপর 4টা করাবো। মাত্রা, ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয়, জারণ নির্জারণ বিক্রিয়া, সাংকেতিক চিহ্ন, এই 4টা পরের ডেটে নেক্সট ডেটে হবে। এই ডেট পর্যন্ত, এই ডেটে এখানে থাকো, আজকে শেষ করো।